মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর যাচ্ছেন 28 তারিখ, 28শে জানুয়ারি। নরেন্দ্র মোদী সিঙ্গুরে জনসভা করে গেলেন। সেই জনসভায় কতজন মানুষ হয়েছে, উদ্দীপনা ছিল কিনা, এইসব আমি তর্ক বিতর্কে যাচ্ছি না। কিন্তু নরেন্দ্র মোদী সেখানে এসে সিঙ্গুরের টাটা কারখানার সম্ভাবনা এবং না হওয়া, এই যে আখ্যান রাজ্য বিজেপি নেতারা তারা আশা করেছিলেন যে নরেন্দ্র মোদী বলবেন, নরেন্দ্র মোদী সেসব কথা বলেননি। কিন্তু নরেন্দ্র মোদী বলেছেন যে এই সিঙ্গুর থেকে এই কারখানা, ইন্ডাস্ট্রি এসব হবে, নানান রকমের স্বপ্ন দেখিয়েছেন। তো অনেকে মনে করছেন যে রাজ্য বিজেপি নেতারা বললেও নরেন্দ্র মোদী সিঙ্গুরের কারখানার কথাটা বলেনি, কেননা চাষিদের স্বার্থ রক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যে কাজটা করেছিলেন সেটাতে চাষিদের সমর্থন আছে। এখনও অনেক রকমের বিতর্ক বিজেপির সঙ্গে চাষিদের ওখানে হচ্ছে, এবং যাদেরকে নিয়ে এসে ডিসপ্লে করা হয়েছে, দেখানো হয়েছে যে এরা সব চাষি এসেছে সভায়, তারাই অনেকে বলছে যে জোর করে নিয়ে এসেছে, জমি জোর করে দখল করা হয়েছে। এমনকি লিখিতভাবে এখনও বেচারাম মান্না, যাকে আমরা সিঙ্গুর আন্দোলনের সময় দেখেছি সক্রিয়, এখনও সেই বেচারাম মান্না এবং আরও অনেকে, সত্যি কথা বলতে কি তৃণমূলের প্রতিনিধি দল নরেন্দ্র মোদীর সফরের পরেই ব্রাত্য থেকে শুরু করে অনেকে গেছেন। কিন্তু আসল কথা হলো মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। কিন্তু কেন যাচ্ছেন, এটাই হলো সবথেকে বড় প্রশ্ন, যে মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে নরেন্দ্র মোদীর যে জনসভা, সেই জনসভাতে উদ্বিগ্ন হয়ে তিনি কি সিঙ্গুরে যাচ্ছেন? না। আমার বিশ্লেষণ, আমি আমার মতো করে বলছি, এবং আমি মনে করি যে এটা আনবায়াসড বিশ্লেষণ আমি করতে পারবো, আপনাদের মনে হবে যে এটা আনবায়াসড, বুঝতে পারবেন। তার কারণটা হচ্ছে যে নরেন্দ্র মোদী যা বলে গেছেন, চাইলে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনই তার জবাব দিতে পারতেন কিনা, কিন্তু তিনি সেটা করেননি। তিনি সেই শিষ্টাচার দেখিয়েছেন যে নরেন্দ্র মোদী তার বক্তব্য বলেছেন, ঠিক আছে, তারকে একটা রাজনৈতিক দল তার প্রতিভূ, এবং তিনি এখন নির্বাচনের সময় এসব কথা তাকে বলতে হবে, রাজ্য বিজেপির কথা ভাবতে হবে। কিন্তু এটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়েছে যে নরেন্দ্র মোদী অনেক কথা বলে গেছেন যেগুলো অসত্য। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে সেটা অসত্য, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কেন অসত্য সেইটা সবিস্তার সিঙ্গুরে গিয়ে তিনি জানাবেন। মনে রাখতে হবে যে প্রধানমন্ত্রী সেখানে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলে মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দেন না, এবং এটা কিন্তু আমার মনে হয় সিঙ্গুরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁড়ি ভাঙতে পারেন। এটা আমি জানি না তিনি কি করবেন, কিন্তু আমি তথ্যটা জানি, এবং দিল্লি থেকেই আমি জানি যে প্রধানমন্ত্রীও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা চিঠিরও জবাব এখনো পর্যন্ত দেননি। পরিসংখ্যান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখাতে পারেন। নির্বাচন কমিশন জবাব দেন না সেটা তো আমরা জানি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে দেওয়া অভিযোগপত্র চিঠিতে লিখেই দিয়েছেন যে আমি জানি আপনি উত্তর দেবেন না, উত্তরে থাকবেন মৌন, কিন্তু আমি এটা তবু দিচ্ছি, আমার দায়িত্ব পালন করার জন্য দিচ্ছি। এবং সত্যি কথা বলতে গিয়ে এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে একটা রেকর্ডও থাকছে। কিন্তু সিঙ্গুরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জবাবটা দিতে চাইছেন। যে প্রথম কথা হচ্ছে যে সিঙ্গুর বিতর্ক, কেন সিঙ্গুর বিতর্ক এতদিন পর, 15 বছর পর, এইটা মমতা বন্দ্যোপাধ্যায় আবার মনে করিয়ে দেবেন যে চাষিদের স্বার্থে তাকে এই কাজটা করতে হয়েছিল। এটাকে ইংরেজিতে একটা কথা আছে, হবসন চয়েস, অর্থাৎ এছাড়া আর কোনো উপায় ছিল না। আজকে আমি সেই সময় খুব সক্রিয়ভাবে আনন্দবাজার পত্রিকায় এই শিল্পায়নের নীতি, সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে ঘন ঘন আমি দেখা করতাম। নিরুপম সেন শিল্পমন্ত্রী ছিল। সত্যি কথা বলতে কি নিরুপম বাবুর সঙ্গে আমি জার্মানি সফরে গেছিলাম শিল্পায়নের আশায় বুক বেঁধে, এবং নিরুপম বাবু অনেক কথা আমাকে সিঙ্গুর নিয়ে বলতেন। বুদ্ধবাবুর সঙ্গে তো একাধিক সাক্ষাৎকার আমি নিয়েছিলাম। একটা জিনিস কিন্তু বুদ্ধবাবুও মনে করতে শুরু করেছিলেন যে সিঙ্গুর নিয়ে যদি এত চাষিদের নিয়ে যদি বিতর্ক হয়, কেননা পার্টিও কিন্তু প্রকাশ কারাট, প্রভাত পটনায়ক, রেজ্জাক মোল্লা
কত নাম বলবো, অশোক মিত্র, এরা সবাই কিন্তু বিরোধিতা করেছিল বুদ্ধ অভিষেক। সুতরাং এই যে ল্যান্ড রিফর্ম করা পশ্চিমবঙ্গ, যেখানে বর্গাদার অনেক, প্রান্তিক চাষি তারা অনেক, এবং তার ফলে নিরুপমবাবু বলতেন যে এটা হচ্ছে আমাদের জমি, মানে যে ভূমি সংস্কার হয়েছে তার যে সুফল যেরকম পেয়েছি, বর্গাদাররা তারা হাতে অনেক জমি পেয়েছে, অর্থ লাভ হয়েছে, আবার সেটার জন্য কিন্তু আজকে বিপদ হচ্ছে যে একটা বড় এক লপ্তে ইন্ডাস্ট্রি করতে গেলে বড় জমি লাগে। গুজরাটে উষর মরুভূমির মতো জমি, তুমি যত ইচ্ছে এসিজেড করতে পারো, পশ্চিমবঙ্গে সেটা করা যায় না। এবং এসিজেড করতে গেলেও পুরুলিয়া বা এমন কোনো জায়গা বাঁচতে হয় যেখানে মানে 3 ফসলই মানে চাষ হয় এইসব জমিতে, উর্বর জমি। এমনিতেই পশ্চিমবঙ্গ তো উর্বর রাজ্য, তো সেখানে করা যায় না। তো মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ভেবেই, সেই কথাটা ভেবেই বলেছিলেন সিঙ্গুরে নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি যে গাড়ির কারখানা করতে হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি যে টাটাকে ঢুকতে দেব না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে টাটার একটা যুদ্ধ লেগে গেছিল সিপিএম এর নীতির জন্য। সেখানে খড়গপুরেও কিন্তু জমি দেখা হয়েছিল, এবং সেটা বুদ্ধবাবু বলেছিলেন, যে টাটার সাথে কথাও বলেছিলেন। টাটারা কিছুতেই রাজি হলো না। নিরুপমবাবুও তাহলে বললেন যে যদি টাটারা রাজি না হয় চলে যাবে যদি আমি তাকে সিঙ্গুরে জমি না দিই। সিঙ্গুরটা কেন চাইছিলেন না, কলকাতা থেকে কাছে, ওদের আসা যাওয়ার সুবিধা হবে, লজিস্টিক্যাল হাব বানাতে সুবিধা হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এইখানে টাটারা কম্প্রোমাইজ করলো না, এবং সেখানে এটা একটা দর কষাকষির ব্যাপার থাকে। প্রশাসনের সঙ্গে শিল্পেরও কিন্তু মানুষের স্বার্থটা তো দেখবে অনেক বেশি করে প্রশাসন, সেটাই তো তার জাতীয় স্বার্থ, রাজ্যের স্বার্থ। এটাই তো আমরা সংবিধান থেকে জেনেছি যে ফেডারেল স্ট্রাকচারেও রাজ্যের কি ভূমিকা থাকে। এবং পরবর্তীকালে তো আমি দেখেছি যে ল্যান্ড অ্যাকুইজিশন নিয়ে গোটা দেশে কংগ্রেসও বাধ্য হয়েছিল না যে তার বিরোধিতা করা। সে সমস্ত তো পুরনো ইতিহাস, এটা একটা দিল্লির চ্যাপ্টার, সর্বভারতীয় চ্যাপ্টার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সাকসেসফুল হয়েছিলেন টাটার কারখানাটা বন্ধ করে দিয়ে নয়, চাষিদের স্বার্থ রক্ষার জন্য। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়, আমার এখনো মনে আছে যে জেতার পরেও উনি টেলিগ্রাফের ডিবেটে এসেছিলেন ক্যালকাটা ক্লাবে, যেটাকে কলকাতা ক্লাব বলবো না ক্যালকাটা ক্লাব বলবো জানি না এখন, কিন্তু সেই ক্যালকাটা ক্লাবে এসে উনি বলেছিলেন যে আমি জানি আপনাদের অনেকের মধ্যে দ্বন্দ্ব সংশয় একটা রয়েছে, আমারও একটা রিগ্রেট আছে, কারখানাটা হলে তো আমি খুশি হতাম, কিন্তু কারখানাটা আর চাষিদের স্বার্থের মধ্যে আমাকে একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল, এটা চাষিদের স্বার্থে আমাকে করতে হয়েছিল। আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, আমি নিজে সাক্ষাৎকার নিয়েছিলাম, আনন্দবাজার পত্রিকায় 8 কলম লিড হয়েছিল, যে মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি বলেছিলেন যে আমি কিন্তু চাষিদের স্বার্থও রক্ষা করব এবং আমি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন চাইছি, শিল্পায়ন চাইছি। এই ইন্টারভিউটা যেদিন বেরিয়েছিল সেদিন নিরুপমবাবু আমাকে ফোন করেছিলেন এবং বলেছিলেন, ব্যঙ্গ করেছিলেন, বলে আমাকে ব্যঙ্গ করে মানে একটু মজা করেই বললেন যে জয়ন্ত, আনন্দবাজার শিল্প চায়, ভালো কথা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এবারে শিল্প হবে, আমাদের সময় তো বলেননি, আমার বেস্ট উইশ তোমার কাছে রইল যদি তুমি করতে পারো। কিন্তু আমি তখন বলেছিলাম যে আনন্দবাজার কি চাইছে কি চাইছে না সেটা এখানে ইস্যুই নয়। আমরা ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পক্ষে, বাট দ্যাট ডাজন্ট মিন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন চাষির স্বার্থে নন্দীগ্রামে যে গুলি চলল, তারপরে আমরা আনন্দবাজার পত্রিকা কিন্তু আমাদের সিঙ্গুরের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে অবস্থান, যেটা হওয়া উচিত ছিল বলে আমরা বরং কিছুটা কারেক্ট করলাম আমাদের ওভারডোজ অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এখন আমি আমার কথা আমাদের আনন্দবাজার বলছি, আমি এখন আনন্দবাজারে নেই, কিন্তু এটা অতীত। কিন্তু আজ মমতা, এবার আমি ফিরে আসি আজকের দিনে, মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে গিয়ে তিনি কি বলবেন আমি জানি না, কি বলবেন, আমি তো সাংবাদিকদের কাজ পলিটিক্যাল গেস, কিন্তু আবাসনের জন্য একটা বিরাট গোটা রাজ্যের মানুষের জন্য বিরাট ঘোষণা তিনি করবেন। এর আগে যেটা করেছিলেন তার থেকে অনেক বেশি টাকা, অনেক বেশি সংখ্যক মানুষের জন্য তিনি করবেন। আমি পরিসংখ্যানটা একটু দেখে বলছি যাতে ভুল না হয়। 20 লক্ষ মানুষকে বাংলার বাড়ির টাকা তিনি ঘোষণা করবেন, এবং সেখানে যে পরিমাণটা তিনি বলছেন সেটা গতবারের তুলনায়ও কিন্তু বেশি, এবং এটাতে একটা অভিমান আছে, একটা প্রতিবাদ আছে, কারণ এটা দেওয়ার কথা ছিল নরেন্দ্র মোদীর, এবং নরেন্দ্র মোদী সিঙ্গুরে এসেও এ ব্যাপারে কোনো আশ্বাস দেননি। আমি আবার বলছি, 12 লক্ষ প্রান্তিক মানুষকে এই প্রকল্পের টাকা দেয় রাজ্য সরকার। প্রথম 2024 সালের ডিসেম্বর মাসে 12 লক্ষ প্রান্তিক মানুষ, এবারে 20 লক্ষ রাজ্যবাসীর পাকা ছাদের স্বপ্ন সত্যি করতে চান, 19,000 কোটি টাকা। এইটা
প্রথম কিস্তির 60,000 টাকা পাঠাবেন মুখ্যমন্ত্রী, বেশ কিছু উপভোক্তার হাতে বাংলার বাড়ির শংসাপত্র এবং অনুদানের চেকও তিনি তুলে নেবেন। এবং প্রশাসনিক সূত্রের খবর, দ্বিতীয় পর্যায়ে 16 লক্ষকে বাড়ির তৈরি সহায়তা প্রদানের কথা ছিল, সেটা বাড়িয়ে 20 লক্ষে নিয়ে গেছেন পঞ্চায়েত দপ্তর। এবং এই যে ব্যাপারটা জেলা প্রশাসনের মাধ্যমে তিনি ঘোষণা করবেন, অ্যাকাউন্টে টাকা চলে যাবে। তো এটা তো একটা সাংঘাতিক বড় ডেভেলপমেন্ট। এবং ওখানে কিন্তু চাষিদের যে আপত্তি, চাষিরা যে জমি নিয়ে যে সমস্যায় পড়েছে, সেই সমস্ত তথ্য তিনি জানাতে পারেন। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে যে কি ইন্ডাস্ট্রি এখন পশ্চিমবঙ্গে হচ্ছে তার একটা ফিরিস্তি দেওয়ার সুযোগ আছে। মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সেই সুযোগটা করে দিয়ে গেছেন। তার একটা মস্ত বড় কারণ হচ্ছে যে টাটাদের সাথে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিরোধ নেই। এবং এই মুহূর্তে টাটাদের ইনভেস্টমেন্ট পশ্চিমবঙ্গে কিন্তু কত অঙ্কের, কত টাকার, শুধুমাত্র একটা কারখানা সিঙ্গুরের হয়নি। আরে বাবা, সিঙ্গুরের যে ন্যানো কারখানাটা যেটা নরেন্দ্র মোদীর কাছে চলে গেল গুজরাটে, সেই ন্যানো কারখানাটাই তো বন্ধ হয়ে গেছে, ন্যানোর প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। ন্যানোর 1 লাখ টাকায় গাড়ি হয় না, সেটা কিন্তু টাটা কোম্পানি। তাহলে আমাদের এখানে যদি ওই ন্যানো কারখানা হতো, তারপরে বন্ধ হয়ে গেলে সমস্ত কর্মচারী নিয়োগে হয়ে যাওয়ার পরে সেটা রাজ্য সরকারের আরেকটা লায়াবিলিটি হতো। তো তারা চাকরিহীন বেকার কতগুলো মানুষকে নিয়ে তখন রাজ্য সরকার হিমশিম খেতেন। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর তখন ওই কারখানা বন্ধ হলে তখন কিন্তু বলতো যে রতন টাটা করে গেছিলেন বুদ্ধবাবুর সময়, আর মমতা এসে কারখানাটা বন্ধ করলো। কিন্তু গুজরাটে গিয়ে যে বন্ধ হয়ে গেছে বা টাটা ন্যানোর প্রজেক্টটাই বাতিল হয়ে গেছে, সেটা নিয়ে কিন্তু কারোর মুখ থেকে আমি কোনো কথা শুনছি না। ঠিক আছে, টাটা একটা প্রজেক্ট বন্ধ হয়, আরও 10টা প্রজেক্ট চলে। এখানে যে হোটেলের ব্যবসাতেও টাটারা যেভাবে বাড়ছে, এত রকমের ফ্র্যাঞ্চাইজ, এত রকমের প্রত্যেকটা হোটেল ভীষণভাবে ভর্তি হয়ে থাকে, সেটাও তো একটা, এখানে কত ডেলিগেটরা আসছে, বিদেশি ডেলিগেটরা আসছে, কত কনফারেন্স হচ্ছে। তো যদি ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার না থাকতো এবং ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যে ফিগার বা তথ্য বলে, হতে পারে যে তারা একটু বাড়িয়ে বাড়িয়ে নিজেদের কথা বলবে যে আমি এত করছি, ওই করেছি, হাতি মেরেছি, বাঘ মেরেছি, গন্ডার মেরেছি। কিন্তু আপনি যদি একটু অঙ্ক কষে, সাংবাদিক সুলভ আমি কথা বলছি, কমিয়েও যদি হিসেব করে দেখি, তাহলেও কিন্তু পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের জিডিপি, পশ্চিমবঙ্গের অ্যাকচুয়ালি আর্থ সামাজিক উন্নতি হয়েছে। এবং পশ্চিমবঙ্গ সম্পর্কে একটা নেগেটিভ পারসেপশন বলতে 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 বাঙালি কাজ করে না, বাঙালি অলস, বাঙালি কারখানা বন্ধ করে দিচ্ছে, নেই চলেগা, ওয়ার্ক কালচার নেই, ডবল ইঞ্জিন করো, সব হয়ে যাবে, একদম নতুন রেনেসা হয়ে যাবে। এই যে স্বপ্নকা সওদাগর 2014 সালে নরেন্দ্র মোদীকে আমরা মনে করেছিলাম যে একজন অরণ্যদেব বা একটা জেমস বন্ড এসে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, এখন কিন্তু দেখা যাচ্ছে যে কীরকমভাবে আর্থিকভাবে দুর্গতি, গোটা পৃথিবী জুড়েই আর্থিক দুর্গতি, কিন্তু ভারতের আর্থিক যে অবস্থা, মুদ্রাস্ফীতি, মূল্যবৃদ্ধি, কর্মহীনতা, সেটা কিন্তু কোনো দলের হয়ে আরেকটা দলের বিরুদ্ধে বলা নয়। রিজার্ভ ব্যাংকের ডকুমেন্ট, ইকোনমিক সার্ভে, সমস্ত প্রকাশিত তথ্য থেকেই বোঝা যাচ্ছে যে ভারতের কী আর্থিক অবস্থা। তো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সিঙ্গুরে যাচ্ছেন, আমি সাংবাদিক হিসেবে মনে করি যে 28 তারিখের এই সিঙ্গুর অভিযান 15 বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এক অভিযান, এবং সেই অভিযানের দিকে আমরা সবাই তাকিয়ে আছি।